পথের পাঁচালী দ্বিতীয় পরিচ্ছেদ। হরিহর রায়ের আদি বাসস্থান যশোরা বিষ্ণুপুরের প্রাচীন ধনীবংশ চৌধুরীরা নিষ্কর ভূমি দান করিয়া যে কয়েক ঘর ব্রাহ্মণকে সেকালে গ্রামে বাস করাইয়াছিলেন, হরিহরের পূর্বপুরুষ বিষ্ণুরাম রায় তাহাদের মধ্যে একজন। ব্রিটিশ শাসন তখনও দেশে বদ্ধমূল হয় নাই। যাতায়াতের পথ সকল ঘোর বিপদ সংকুল ও ঠগী ঠ্যাঙ্গারে জলদস্যু প্রভৃতিতে পূর্ণ থাকিত। এই ডাকাতের দল প্রায়ই গোয়ালা বাগদি বাউরি শ্রেণীর লোক। তাহারা অত্যন্ত বলবান, লাঠি এবং সড়কি চালানোতে সুনিপুণ ছিল। বহু গ্রামের নিভৃত প্রান্তে ইহাদের স্থাপিত ডাকাতের কালীর মন্দিরের চিহ্ন এখনও বর্তমান আছে। দিনমানে ইহারা ভালো মানুষ সাজিয়া বেড়াইত। রাত্রে কালীপূজা দিয়া দূর পল্লীতে গৃহস্থ বাড়িতে লুট করিতে বাহির হইত। তখনকার কালে অনেক সমৃদ্ধ অর্থ সঞ্চয় করিতেন। অবস্থাপন্ন গৃহস্থের ধনরত্ন যারাই করেন তাই বিষ্ণুরাম রায়ের পুত্র বীরু রায়ের এক খ্যাতি ছিল। তাহার ঠারে থাকি দক্ষিণ গ্রামের হইতে আসিয়া চলিয়া ওই শহরের মাঝে ঠাকুরজিপুর নামক ছিল ঠ্যাঙ্গারেদের আড্ডা। কার্যপ্রণালী ছিল অদ্ভুত। আগেই তাহাকে মারিয়া এরূপ ঘটনা বিচিত্র ছিল না যে, দেখা গেল নিহত ব্যক্তির কাছে সিকি পয়সাও নাই। পুকুরের মধ্যে লাশ গুজিয়া রাখিয়া ঠ্যাঙ্গারেরা পরবর্তী শিকারের ওপর দিয়া এ বৃথা শ্রমটুকু পোষাইবার লইয়ার আশায় নিরীহ মুখে পুকুর পাড়ের গাছতলায় ফিরিয়া যাইত। গ্রামের উত্তরে এই বিশাল মাঠের মধ্যে সেই বটগাছ আজও আছে। সড়কের ধারের একটা অপেক্ষাকৃত নিম্ন ভূমিকে আজও ঠাকুরঝি আবাদ করিবার সময়ে চাষীদের লাঙ্গলের ফালে সেই নাবাল জমিটুকু হইতে আজও মাঝে মাঝে নরমুন্ডু উঠিয়া থাকে। শোনা যায় পূর্বদেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বাংলাপুত্রকে সঙ্গে করিয়া কালীগঞ্জ অঞ্চল হইতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরিতেছিলেন। সময়টা কার্তিক মাসের শেষ। কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য ব্রাহ্মণ বিদেশে বাহির হইয়াছিলেন। সঙ্গে কিছু অর্থ ও জিনিসপত্র ছিল। হরিদাস পুত্রের বাড়িতে চটিতে রন্ধন আহারাদি করিয়া তাহারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বাহির হইয়া পড়িলেন। ইচ্ছা রহিল যে সম্মুখে ৫ ক্রোশ দূরের নবাবগঞ্জ বাজারের চটিতে রাত্রিযাপন করিবেন। পথের বিপদ তাহাদের অবিদিত ছিল না, কিন্তু আন্দাজ করিতে কিরূপ ভুল হইয়াছিল। কার্তিক মাসের ছোট দিন। নবাবগঞ্জের বাজারে পৌঁছিবার অনেক পূর্বে সোনারাঙা মাঠের মধ্যে সূর্যকে ডুবু ডুবু দেখিয়া তাহারা দ্রুতপদে হাঁটিতে আরম্ভ করিলেন। কিন্তু ঠাকুরঝি পুকুরের ধারে আসিতেই তাহাদের ঠ্যাঙাদের হাতে পড়িলেন। দস্যুরা প্রথম ব্রাহ্মণের মাথায় এক ঘা লাঠি বসাইয়া দিতেই তিনি প্রাণভয়ে চিৎকার করিতে করিতে পথ ছাড়িয়া মাঠের দিকে ছুটিলেন। ছেলেও বাবার পিছু পিছু ছুটিল, কিন্তু একজন বৃদ্ধ অপরে বালক ঠ্যাঙাদের সঙ্গে কতক্ষণ দৌড়পাল্লা দিবে। পরক্ষণে তাহারা আসিয়া শিকারের নাগাল ধরিয়া ঘেরাও করিয়া ফেলিল। নিরুপায় ব্রাহ্মণ নাকি প্রস্তাব করেন যে তাহাকে মারা হয় ক্ষতি নাই, কিন্তু তাহার পুত্রের জীবনদান, বংশের একমাত্র পুত্র, পিণ্ডলোপ ইত্যাদি। ঘটনাক্রমে বীরু রায়ও সেদিনের দলের মধ্যে স্বয়ং উপস্থিত ছিলেন। ব্রাহ্মণ বলিয়া চিনিতে পারিয়া প্রাণভয়ার্ত বৃদ্ধ তাহার পা হাতে পায়ে ধরিয়া অন্তত পুত্রটির প্রাণরক্ষার জন্য বহু কাকুতি মিনতি করিলেন। কিন্তু সরল ব্রাহ্মণ বুঝেন নাই তাহার বংশের পিণ্ডলোপের আশঙ্কায় অপরের মাথাব্যথা হইবার কথা নহে, বরং তাহাদিগকে ছাড়িয়া দিলে ঠ্যাঙ্গারের দলের অন্যরূপ আশঙ্কার কারণ আছে। সন্ধ্যার অন্ধকারে হতভাগ্য পিতাপুত্রের মরদেহ একসঙ্গে ঠাণ্ডা হেমন্ত রাতে ঠাকুরঝি পুকুরের জলে টোকাপানা ও শ্যামা ঘাসের দামের মধ্যে পুঁতিয়া ফেলিবার ব্যবস্থা করিয়া বীরু রায় বাড়ি চলিয়া আসিলেন। এই ঘটনার বেশি দিন পরে নয়, ঠিক পরবৎসর পূজার সময়, বাংলা ১৩৩৮ সাল, বীরু রায় সপরিবারে নৌকা যোগে তাহার
হলুদ বেটে হইতে ফিরিতেছিলেন। নগীপুরের নিচের বড় নোনা গাং পার হইয়া মধুমতিতে পড়িবার পর 2 দিনের জোয়ার খাইয়া তবে আসিয়া দক্ষিণ শ্রীপুরের কাছে ইছামতীতে পড়িতে হইত। সেখান হইতে আর দিন চারেকের পথ আসিলে স্বগ্রাম। সারাদিন বাহিয়া আসিয়া অপরাহ্নে টাকি ঘাটে নৌকা লাগিল। বাড়িতে পূজা হইত। টাকির বাজার হইতে পূজার দ্রব্যাদি কিনিয়া রাত্রিতে সেখানে অবস্থান করিবার পর প্রত্যুষে বাংলা নৌকা ছাড়িয়া সকলে দেশের দিকে রওনা হইলেন। দিন 2 পরে সন্ধ্যার দিকে ধবলতিতের বড়খাল ইছামতীর মোহনায় একটা নির্জন চরে জোয়ারের অপেক্ষায় নৌকা লাগাইয়া রন্ধনের জোগাড় হইতে লাগিল। বড় চর, মাঝে মাঝে কাঠঝোপ ছাড়া অন্য গাছপালা নাই। এক স্থানে মাঝিরা ও অন্য স্থানে বীরু রায়ের স্ত্রী রন্ধন চড়াইয়াছিলেন। সকলেরই মন প্রফুল্ল। 2 দিন পরে দেশে পৌঁছানো যাইবে, বিশেষত পূজার নিকটে, সে আনন্দ তো আছেই। জ্যোৎস্না উঠিয়াছিল, নানা গাঙের জল চকচক করিতেছিল। হু হু হাওয়ায় চরের কাশফুলের রাশি আকাশ জ্যোৎস্না মোহনার জলাকার করিয়া উঠিয়াছিল। হঠাৎ কিসের শব্দ শুনিয়া 2-1 মাঝি রন্ধন ছাড়িয়া উঠিয়া দাঁড়াইয়া চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল। ঝাপ ঝোড়ের আড়ালে কাশ একটা হুটপাট শব্দ, এক ভয়ার্ত কণ্ঠ, একবার অস্ফুট চিৎকার করিয়া উঠিয়া তখনই থামিয়া যাইবার শব্দ। কৌতূহলী মাঝিরা ব্যাপার কি দেখিবার জন্য কাশঝোপের আড়ালটা পার হইতে না হইতে কি একটা হুড়মুড় করিয়া জল হইতে